ওয়েলকাম ব্যাক। একটা ছোট্ট বিরতির পরে আমরা আবার ফিরে এসেছি কিছু প্রবলেম মানে এক্সট্রা কিছু প্রবলেম নিয়ে। এতক্ষণ আমরা দেখছিলাম যে আরআরবি এনটিপিসি যে আমাদের রিজনিং সিলেবাস রয়েছে তার কিছু বেসিক প্রবলেমস গুলো, মানে আমরা যদি একটা 30 মার্কসের কোশ্চেনকে 3 ভাগে ভেঙে নিই, মানে ইজি, মডারেট এবং ট্রিকি, তো আমরা ইজি পার্টের প্রবলেম গুলো দেখেছি। এবার ট্রিকি প্রবলেম এবং মডারেট প্রবলেম ঠিক কেমন দেখতে হয়, সেটা কতটা সময় আমাদেরকে ইনভলভ করাবে, সেই জায়গাটা নিয়ে এবারে কথা বলবো সেকেন্ড হাফের প্রবলেম গুলো নিয়ে। ঠিক আছে, তো সেইগুলো নিয়ে শুরু করছি আমাদের নেক্সট সেশন। দেখা যাক। আমরা এখানে কিছুটা এগিয়ে এসেছিলাম, একটুখানি পিছিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা আগে কোশ্চেন নাম্বার 18 পর্যন্ত করেছিলাম, এবারে করবো আমরা কোশ্চেন নাম্বার 19 থেকে। ঠিক আছে, তো দেখো আমরা এখানে একটা কোডিং ডিকোডিং দেওয়া আছে। তো নর্মাল কোডিং ডিকোডিং যখন আমরা করছি, সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা মাথায় রাখতে হবে যে কিছু কোডিং ডিকোডিং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে নিয়ম মেনে চলে। নিয়ম বলতে কি, ধরো একটা অড নাম্বারের শব্দ দেওয়া রয়েছে, মানে বা একটা ইভেন লেটারের শব্দ দেওয়া রয়েছে, তাকে মাঝখান থেকে ডিভাইড করলাম, তাকে প্লাস মাইনাস করলাম, তাকে মিরর ইমেজ করলাম, এগুলো করে হয়। কিন্তু আরআরবির ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, যদি কোশ্চেন ট্রিকি হয়, মানে কোডিং ডিকোডিং যে সোজা আসে তা কিন্তু নয়, এই ট্রিকি প্রবলেম হয়, সেই প্রবলেমের ক্ষেত্রে কিন্তু কোনো নিয়ম তারা মানেন না। এবার সেই নিয়ম না মানার অঙ্ক কেমন দেখতে হয়, তারা কেমন টাইম নষ্ট করে, সেটা আবার দেখা যাক। এখানে বলছে যে রোজবেরি ইকুয়ালস টু সামথিং, একটা কোড দেওয়া আছে, তার মানে কি লজিকে হয়েছে সেটা আমার জানাটা আবশ্যক। এখানে রোজবেরি আমরা লিখে নিই একবার। রোজবেরি ইকুয়ালস টু বলছে এস ই, তারপরে হচ্ছে বিই ডবল আর ওয়াই, তারপরে আছে হচ্ছে এস এবং ই, এই সরি আর এবং ও। এবার দেখো এখানে রোজবেরির মধ্যে আছে হচ্ছে 9টা লেটার। তো এবার তাকে আমরা যদি নর্মাল মেথডে, পুরোনো মেথডে করি, যে তাকে ইনিশিয়াল মাঝখানটা রেখে দিয়ে 4+4 দিক ওদিক করে করলাম, সেখানে কিন্তু দেখো এখানে বিটাকে সেম রাখলে রোজ আর বেরি ই আর ওই এক হচ্ছে, কিন্তু কোথাও মিলছে না, আমি ক্রিস ক্রস করেও কিছু করতে পারছি না। তো এবার দেখো খেয়াল করো, এই যে এস ইটা রয়েছে, এই এস ইটা প্রথমে সামনে এসছে, এবং রোজের যে আর ওটা রয়েছে, সেই আর আর ওটা কিন্তু পড়ে গেছে। ওকে, তাহলে এখানে এস আর ইটা হচ্ছে সামনে, আর 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 ওটা হচ্ছে পড়ে গেছে। এইটা একটা অদ্ভুত ম্যাটার। তাহলে এখানে কি হচ্ছে, আর বাকি দেখো বেরি যে পার্টটা সেটা আনচেঞ্জড, একদম মাঝখানে রয়ে গেছে। এটা কি হলো, আমরা যে ব্যাংক বা এসএসসি বা অন্যান্য পরীক্ষার যে সমস্ত প্রবলেমগুলো নিয়ে বলি, সেই প্রবলেমের ক্ষেত্রে যে লজিকে হয় অঙ্কগুলো, সেই লজিক কিন্তু এখানে খাটলো না। এটা মানে নিজের মনের মতো বানানো একটা অদ্ভুত লজিক, কিন্তু তবুও প্রশ্ন করতে হবে আমাদেরকে। তো এবারে কি হচ্ছে, আমাদের এই সেম লজিকে দেখে নিচ্ছি বিউটিফুলটাও একইভাবে হওয়া সম্ভব কিনা। দেখো বিউটিফুল এর মধ্যে এখানে একটা ইউ আছে, তো এবারে দেখো বিউটিফুল এর মধ্যে বিই এ ইউ রয়েছে, এ এবং ইউ কে আমি এখানে এস এবং ই এর মতো আগে বসাই, আবার বি আর ই কে একদম লাস্টে বসাই। দেখো এখানে রোজের আর ও ছিল একদম লাস্টে, এ আর ইউ এস আর ই ছিল একদম ফার্স্টে। এখানে আবার কিন্তু বি আর ই হচ্ছে একদম লাস্টে, এ আর ইউ হচ্ছে একদম ফার্স্টে। তারপরে দেখো বেরি শব্দটা কিন্তু আনচেঞ্জ ছিল, মাঝখানে বসে। এবার বেরি শব্দটার মতো এখানে টি আই এফ ইউ এল, এটাও কিন্তু আমাকে আনচেঞ্জ রাখতে হবে। তাহলে আমার বিউটিফুল কোডটা কিভাবে আমরা সলভ করতে পারলাম, না এই যে অপশন সি রয়েছে, এ ইউ টি আই এফ ইউ এল বি, এভাবেই সলভ করতে পারলাম। মানে কি হলো, না বিউটিফুল শব্দটা যে প্রথম 4টে লেটার, তাকে দুভাগে ভাঙলাম, শেষ দুখানা মানে এ আর ইউ কে রাখলাম প্রথমে, এবং বি আর ই কে রাখলাম হচ্ছে একদম লাস্টে, আর মাঝখানের পার্টটাকে কিন্তু রেখে দিলাম আনচেঞ্জড। ঠিক আছে, এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিফারেন্ট, পরের কোশ্চেনটা। এবার এই কোশ্চেনটার ক্ষেত্রে কিছু কথা বলার আছে। অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে, সেটা ব্যাংক হতে পারে, এলআইসি হতে পারে, রেল বা এসএসসি হতে পারে, ডাব্লিউবিসিএস হতে পারে, সেইখানে কিন্তু একটা সমস্যা হয় যে এই হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিফারেন্ট, এই কোশ্চেনটাকে ব্যাখ্যা করা হয় কিভাবে। এই কোশ্চেনটাকে ব্যাখ্যা করা হয় যে তাদের মানে দিয়ে, মানে মানেগুলো হতে পারে, ব্যবহার হতে পারে, মিনিং হতে পারে, সেম গ্রুপের হতে পারে, কিন্তু এখানে বাকিগুলোর থেকে এটা ডিফারেন্ট হবে। এটা কিন্তু রেলের একটা স্পেশালাইজ প্যাটার্ন। রেল কিন্তু মানের দিকে ধার ধারে না। কিভাবে করে দেখো, স্টে, ট্রে, অবে, ক্লে, মানেগুলো করি আগে। স্টে মানে থাকা, ট্রে মানে চায়ের ট্রে, অবে মানে বাইরে, ক্লে মানে মাটি, কোনো মিল নেই। তাই এবার যখন মিল নেই, আমাকে দেখতে হবে যে কোশ্চেনের মধ্যে উত্তর লুকিয়ে আছে কিনা।
4টে করে লেটার প্রত্যেকটা আছে, তাতেও আমি আলাদা করতে পারছি না। হতেই পারতো যে একটা এক্সট্রা হতেই পারতো, সেটা থেকে বুঝতে পারতাম। কিন্তু সমস্যা কোথায়? স্টে শব্দটার মধ্যে দেখো, খেয়াল করো, আমি ভাওয়েল এবং কনসোনেন্ট গণবার চেষ্টা করি। স্টে শব্দটার মধ্যে 3টে কনসোনেন্ট একটা ভাওয়েল আছে। ট্রে শব্দটার মধ্যেও 3টে কনসোনেন্ট একটা ভাওয়েল আছে। ক্লে শব্দটার মধ্যেও 3টে কনসোনেন্ট একটা ভাওয়েল আছে। কিন্তু হিয়ার কামস আওয়ে, আওয়েটার মধ্যে কিন্তু 2টো কনসোনেন্ট 2টো ভাওয়েল রয়েছে। এবার তুমি এটাকে যে কোনো একটা ধরে নিতে পারো, হয় শুধু কনসোনেন্ট না তো শুধু ভাওয়েল কোনো। দেখো দেখো প্রত্যেক কটা কনসোনেন্ট 3, ভাওয়েল 2 আওয়েতে। আবার প্রত্যেক কটাতে ভাওয়েল 1 কিন্তু আওয়েতে ভাওয়েল 2। তার মানে এই গ্রাউন্ডে, এই ভাওয়েল এবং কনসোনেন্টের গুনতির গ্রাউন্ডে অপশন সি আওয়েটা হচ্ছে ডিফারেন্ট ফ্রম দি আদার্স। এবং এইটা কিন্তু স্পেসিফিক্যালি আরআরবির একটা পছন্দের লজিক, যে মানে নয়, কোশ্চেনের গঠনগত দিক থেকে অপশন থেকে তাকে আলাদা করে দেওয়া হয়। এবং আমরা মানে ভেবে টাইম নষ্ট করি, কিন্তু কোশ্চেনের দিকে তাকালে কিন্তু উত্তরটা পাওয়া যায়। এটা কিন্তু মাথায় রাখাটা খুব দরকার। ঠিক আছে, পেপারের পরেরটা দেখো, পরের অঙ্কটা হচ্ছে খুব টাইম নষ্ট করাবার অঙ্ক। এই অঙ্কটা আমাদের প্রিভিয়াস কিছু কোশ্চেন বা অন্যান্য পরীক্ষার কোশ্চেনে একটা অন্য লজিকে হয়, এখানে কিন্তু একদম বেসিক লজিকে হবে। মানে দেখো, এখানে এই NUBBINE তারাটা কোড করা আছে, আবার দার্জিলিং তারাটা কোড করা আছে। এবার যাদের সিগনেচার নর্মালি এরকম দুখানা কোড দিয়ে 3 নম্বরটা জানতে চাইলে দুটো কোডের মধ্যে থাকা অন্তর্নিহিত লেটারগুলোর কোড দিয়ে কিন্তু বসিয়ে বসিয়ে করে ফেলতে হয়, নর্মাল পরীক্ষার নিয়ম। কিন্তু এখানে সমস্যাটা কোথায়, যে এখানে কিন্তু মানে এদের কোড বসিয়ে 3 নম্বরটা পাবো না, তাই আমাকে দুটোকেই টাইম নষ্ট করতে হবে। কিন্তু টাইমটা বাঁচাবো কোথায়? আগে দেখে নেবো যে এবার র্যান্ডাম কোডিং চেক করতে হবে, লাইন ধরে চেক করলে চলবে না। কিরম ভাবে? NUBBINESS তাকে কোড করেছে PWDDKPGUU। ঠিক আছে, এবার ওকে এন থেকে পি করলাম, 2 ঘর গেছি। বি থেকে ডি করলাম, 2 ঘর গেলাম। ই থেকে জি করেছি 2 ঘর, এস থেকে ইউ করেছি 2 ঘর। মানে প্রত্যেক কটা ঘর 2 2 2 2 করে অ্যালফাবেটিক্যালি মুভ করেছে। চেক করি দার্জিলিং থেকে, দেখো দার্জিলিং এর ডি এর বদলে এস বসেছে, কি আছে? +2। আবার দেখো লাস্টে জি আছে, লাস্টে জি এর বদলে এখানে আই বসেছে, কি আছে? +2। প্রথমে দার্জিলিং এবং এই প্রথমে এই NUBB সামথিংটা একই কোডে হচ্ছে, +2 করে করে অ্যালফাবেটিক্যালি মুভ করছে। তাহলে আমার দরকার পুরো কোড? দরকার নেই তো। এবার যেহেতু দরকার নেই, এখানে সিগনেচার শব্দটাকে আমরা কি করবো? যেহেতু এখানে অপশন দেওয়া নেই, বাধ্য হয়ে করছি। কিন্তু পরীক্ষার হলে তোমরা কি করবে? ফার্স্ট এবং লাস্টের দিকে কোডগুলো করতে করতে যাবে, দেখবে কোথাও কোথাও মিলে যাবে। এবার সেখানে গিয়ে কি হয় না, অপশনটা এলিমিনেট হয়ে যায়, এবং এলিমিনেট হয়ে যাওয়ার পরে টুক করে আনসারটা দেখতে পাওয়া যায়। এবার সিগনেচার যদি আমরা +2 করি, STU, আই এর পরে হচ্ছে IJK, জি এর পরে GHI, এন এর পরে হচ্ছে NOP, এর পরে C, ই এর পরে হচ্ছে UV, ইউ এর পরে হচ্ছে W, আর এর পরে হচ্ছে T, এবং ই এর পরে হচ্ছে জি। তাহলে UKIPCVWTG এইটা হচ্ছে আমার সিগনেচারের কোড। প্রত্যেক কটা থেকে কিন্তু আমার এখানে +2 করে করে মুভমেন্টটা হয়েছে, ঠিক যেমন ভাবে আমাদের এই কোডটা হয়েছে, মানে সেম কোডেই কিন্তু আনসারটা হলো। মানে আমরা কি করলাম, যে এই মানে NUBBর কোডটা চেক করবো প্রত্যেক কটা, দার্জিলিং এর কোডটা প্রত্যেক কটা চেক করবো। এবার সেগুলো চেক করতে করতে টাইমটা প্রচুর নষ্ট হয়ে যায়। এবার টাইম নষ্ট করাটা কিন্তু অন্ততপক্ষে এই পরীক্ষাতে আমাদের কাছে হাতে সময় একদম নেই। এটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু এটাকে টাইমটাকে বাঁচিয়ে কি করে শর্টে অঙ্ক করব, এবং এগুলোই কিন্তু একমাত্র উপায়। স্কিপ দ্য স্টেপস। এবং স্কিপ করব কখন? যখন আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস না করলে কিন্তু স্টেপ স্কিপ করার কোনো রকম অপশন আমাদের হাতে থাকছে না। ওকে, তাহলে হয়ে গেল কোশ্চেন নাম্বার 21। এই অঙ্কটাও কিন্তু একটুখানি টাইম নষ্ট করার মতো অঙ্ক। আচ্ছা, হ্যাঁ, এই অঙ্কটা হচ্ছে একদম একটা প্লেন, আমরা একটা স্কিপ করেছিলাম, সরি। তো কোশ্চেন নাম্বার 22 হচ্ছে তো প্লেন একটা ব্লাড রিলেশনের অঙ্ক, অর্থাৎ যা যা দেওয়া আছে তাই তাই করে করে সলভ করতে হবে। কি বলছে? কিউ ইজ দ্য ওয়াইফ অফ জেড, কিউ ইজ দ্য ওয়াইফ অফ জেড, হয়ে গেল এইটুকু। অ্যান্ড ডটার অফ এফ, অ্যান্ড ডটার অফ এফ, হয়ে গেল। হু ইজ, হু বলতে এফ কে বোঝানো হয়েছে, ইজ সিস্টার অফ ই, এফ ইজ দ্য
সিস্টার অফ ই, অ্যান্ড ইজ ডটার অফ কে। ইজটা কিন্তু ডিনোট করছে এফ কে, ঠিক আছে? কেন এফ কে? দেখো আমার দেখো আগে আপনি বললেন স্যার, তো আগে আপনি বললেন, আগে করাতেন যে ইজ মানে প্রথমটাকে ডিনোট করতো, কিন্তু লাইনের মাঝে আগে দেখো ইজ যদি মাঝে কোনো হু না থাকতো, এই হু শব্দটা কিন্তু কি হচ্ছে, একটা সেন্টেন্সকে দুটো ভাগে ভেঙে দিচ্ছে। মানে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতাম, ইংলিশে তোমরা হয়তো ক্লাস করেছো, তো কমপ্লেক্স সেন্টেন্স করলে কিন্তু হুটা ডিনোট করে যার পাশে হু বসে তাকে, এবং যেই হু বসে গেল আমার সেন্টেন্সটা কিন্তু এইখানে দুটো ভাগে ভেঙে গেল। যে কিউ ইজ দ্য ওয়াইফ অফ জেড এন্ড ডটার অফ এফ, শেষ। এফ ইজ দ্য সিস্টার অফ ই এন্ড ডটার অফ কে, দুটো ভাগে ভাঙলো কিন্তু। এই জায়গাটাই হচ্ছে গ্রামারের খেলা। এবং ইংলিশ আমাদের এলে থাকে না, কিন্তু ইংলিশ না জানলে আমরা কিন্তু এটাকে আনসারও মনে করতে পারবো না, এটা সবচেয়ে বড় প্রবলেম। এবারে বলছে এফ ইজ দ্য সিস্টার অফ ই, পেয়ে গেছি, অ্যান্ড ইজ ডটার অফ কে, এফ ইজ দ্য ডটার অফ কে, এই পার্টটা আমরা পেয়ে গেলাম। ওকে, এবারে বলছে জেড হ্যাজ টু সন্স, পি অ্যান্ড টি। জেড এর দুই ছেলে, পি আছে এবং টি আছে। ওকে, তাহলে এবার এখানে পি আর টি দুই দুই ছেলে হয়ে গেল। এবারে বলছে টি ইজ ম্যারিড টু বি, টি ইজ ম্যারিড টু বি, টি এর সঙ্গে বি এর বিবাহ হয়েছে, টি ইজ ম্যারিড টু বি। তারপর বলছে এন ইজ দ্য সিস্টার অফ পি, এন ইজ দ্য সিস্টার অফ পি, তাহলে এখানে এন ইজ দ্য সিস্টার অফ পি। হু ইজ ব্রাদার অফ এল, হু ইজ ব্রাদার অফ এল। আচ্ছা, এন ইজ দ্য সিস্টার অফ পি, পি পি এর পরে হু, ব্রাদার অফ এল। এবার এল যে কি সেটা আমরা এখান থেকে জানতে পারছি না, তাহলে আমার এই পার্টটা এখানে কমপ্লিট। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, ঠিক আছে? নট ট্রু বলছে, কিন্তু ট্রু নয়, জাস্ট নট ট্রু, মানে কোনটা ভুল। কি বলছে, কিউ ইজ দ্য মাদার ইন ল অফ বি। দেখা যাক, জেড এর ছেলে যদি টি হয়, তাহলে কিউ হচ্ছে টি এর মা, বা টি হচ্ছে কিউ এর ছেলে। এবার টি এর যে ওয়াইফ হবে বা টি এর যে স্ত্রী হবে, তার মাদার ইন ল বা শাশুড়ি কি হবে, কিউই হবে অবশ্যম্ভাবী। তাহলে এখানে এই যে আমার এটা কিন্তু ট্রু, মানে অ্যাকচুয়ালি কিউ ইজ দ্য মাদার ইন ল অফ বি ইজ ট্রু, কিন্তু আমাদের গিভেন মানে যে প্রশ্নটা করা হয়েছে সে অনুযায়ী কিন্তু অপশনটা আমার রং, আমাকে নট ট্রু বা ভুল সম্পর্ক খুঁজে বার করতে বলা হয়েছে। এবার বলছি টি ইজ এর ব্রাদার অফ এন। দেখো পি আর পি হচ্ছে এন এর ব্রাদার, এটা বলে দেওয়া আছে। আবার পি আর টি হচ্ছে ভাই, এটাও তো বলে দেওয়া আছে। দে মে বি কাজিন, দে মে বি এনিথিং, বাট দে আর ব্রাদার্স এন্ড সিস্টার্স। তাহলে এখানে টি ইজ এর ব্রাদার অফ এন ট্রু, কিন্তু মানে আমাদের উত্তর অনুযায়ী রং। আবার বলছে এফ ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ পি। দেখো পি হচ্ছে কিউ এর ছেলে, আর কিউ হচ্ছে এফ এর মেয়ে, তাহলে এফ গ্র্যান্ড মাদার অফ পি, এই গ্রাউন্ডে ট্রু, তার মানে এখানে আমাদের মানে উত্তর অনুযায়ী রং। এবার পড়ে আছে ই ইজ দ্য ব্রাদার অফ এফ। এবার দেখো যে তিন জায়গা আছে, কে, এই ই লোকটা এবং এল, এই তিনজনের কিন্তু কোন রকম জেন্ডার আমরা পাইনি। তাহলে এর সঙ্গে যা সম্পর্ক হবে আমাদের একটা ভাষা ভাষা জেন্ডার থাকবে, এখানে প্রপার কোনো মানে ডিফাইন জেন্ডার পাচ্ছি না। এবারে ই ইজ দ্য ব্রাদার অফ এফ, এটা এখানে ট্যাগিয়ে দিয়েছে, এটা এইভাবে ট্যাগ করা যাবে না যতক্ষণ না আমরা কোনো প্রপার জেন্ডার পাচ্ছি। যদি বলতো যে ই ইজ দ্য সিবলিং অফ এফ, ইজ দ্য কাজিন অফ এফ, তাহলে কিন্তু সম্ভব হতো, কারণ কাজিনের কোনো প্রপার জেন্ডার হয় না, শিবলিং এর কোনো প্রপার জেন্ডার হয় না। শিবলিং মানে কিন্তু ভাই বোন, এবার সেটা ভাই বা বোন মানে যা খুশি তাই হতে পারে, কিন্তু এখানে ইজ আ ব্রাদার কথাটা বলে দিয়েছে, দ্যাট শুড নট বি হ্যাপেন। তো এখানে এই যে অপশন ডি, এটা হচ্ছে আমার এখানে ঠিক সম্পর্ক নয় যা আমার কাছে জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে কোশ্চেনের আনসারটা হচ্ছে অপশন ডি। তিনটা কোশ্চেন আমার ঠিক ছিল, ডিটা আমরা এখানে ভুল হলো। ওকে, এবারে আসছি একটা কোশ্চেন, যে কোশ্চেনটা আবার তোমাকে টাইম নষ্ট করাবে লাইক আদার্স অঙ্কগুলো। দেখো বলছে 6টা টিচার বা দুজন দুজন করে ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট পড়ান। তো আমি এই টিচার গুলোকে নোটিফাই করে নি, কোন কোন টিচার রয়েছেন। এ রয়েছেন, বি রয়েছেন, এখানে ডি পাচ্ছি, এখানে জে পাচ্ছি, এখানে আর পাচ্ছি, ঠিক আছে? এবার দেখো বলছে এ এন্ড বি আর টিচিং বোথ ম্যাথ এন্ড ইংলিশ, এ এন্ড বি আর টিচিং বোথ ম্যাথ এন্ড ইংলিশ, ফাইন। এইটা আমার হয়ে গেল, এ এন্ড বি আর টিচিং বোথ ম্যাথ এন্ড ইংলিশ। তারপর হচ্ছে আর এন্ড বি আর টিচিং বোথ ইংলিশ এন্ড জিওগ্রাফি, আর এন্ড বি, তাহলে বি এখানে জিওগ্রাফিও পড়াচ্ছেন, আর আবার এখানে ইংলিশ এবং জিওগ্রাফি দুটোই পড়াচ্ছেন, তাহলে এই পার্টটা হয়ে গেল। ডি এন্ড এ
আর টিচিং ম্যাথ অ্যান্ড হিন্দি, তাহলে এ তো ম্যাথ পড়াতেনি, সঙ্গে তিনি হিন্দিটাকে এক্সট্রা পড়াবেন, এবং ডি এও এখানে কিন্তু ম্যাথ এবং হিন্দি পড়াবেন। হয়ে গেল, ডি এবং এ ম্যাথ এবং হিন্দি পড়াচ্ছেন। জে অ্যান্ড আর আর টিচিং হিস্ট্রি অ্যান্ড বায়োলজি, তাই জে পড়াচ্ছেন হিস্ট্রি এবং বায়োলজি, এবং আরও এখানে পড়াচ্ছেন হিস্ট্রি এবং বায়োলজি। হয়ে গেল জে এবং আর টিচিং হিস্ট্রি অ্যান্ড বায়োলজি। এবারে বলছেন বি অ্যান্ড আর আর টিচিং হিস্ট্রি অ্যান্ড হিন্দি, বি অ্যান্ড আর টিচিং হিস্ট্রি অ্যান্ড হিন্দি, তাহলে বি এখানে হিস্ট্রি পড়াচ্ছেন এক্সট্রা, তিনি হিন্দি পড়াচ্ছেন এক্সট্রা, আবার আর ভদ্রলোকটি এখানে হিস্ট্রি অলরেডি পড়াতেন, তিনি হিন্দিটাও এক্সট্রা পড়াচ্ছেন, তাহলে বি অ্যান্ড আর আর টিচিং হিস্ট্রি অ্যান্ড হিন্দি। এবারে বলছে হুইচ টিচার টিচেস ম্যাক্সিমাম নাম্বার অফ সাবজেক্টস, দেখে নি, তাহলে এ পড়াচ্ছেন 3টে, বি পড়াচ্ছেন 5টা, ডি পড়াচ্ছেন 2টো, জে পড়াচ্ছেন 2টো, আর পড়াচ্ছেন 5টা, তার মানে এখানে বি এবং আর দুজনেই ম্যাক্সিমাম পড়াচ্ছেন। এবার দেখে নেওয়া যায় যে অপশনে কি আছে, অপশন বলছে এ বি জে ডি, তাহলে অপশন গুলোর মধ্যে যা যা অ্যাভেলেবল রয়েছে তাদের মধ্যে বি ইজ দ্য হাইয়েস্ট, সেই গ্রাউন্ডে বি ইজ দ্য আনসার। এবার যদি বি এন্ড আর থাকতো তাকে, তাহলে বি, ধরো অপশন রয়েছে এ বি আর, 4 নম্বর দিল বি এন্ড আর, তাহলে বি এন্ড আরটা নিতে হতো, কিন্তু যেহেতু এখানে নেই সে কারণে আমাকে এখানে অপশন গিভেন অনুযায়ী বিটাকে আনসার করতে হবে, যেখানে বি এবং আর দুজনেই 5টা 5টা করে সাবজেক্ট পড়ান, তো সেই গ্রাউন্ডে বি এবং আর কে কিন্তু এখানে আমাদেরকে এখানে অপশন চুজ করতে হচ্ছে। ক্লিয়ার? এবারে আসছি একদম প্লেন কোডিং এ, এই কোডিং আমরা আগেও করেছি, এখানে চাইনিজ কোডিং বলা হয়। 592 মানে হচ্ছে গ্রেপস আর সুইট, ওকে। আবার বলছে 374 মানে হচ্ছে আই লাইক অরেঞ্জ, আবার এখানে 267 মানে হচ্ছে অরেঞ্জ আর সাওয়ার, ওকে। আমাকে জানতে যে সাওয়ার মানে কি, তাহলে আমরা দেখে নিই কিভাবে করতে হয়, স্টেপ বাই স্টেপ করতে হয়, মানে বাঁ দিকের কোড এবং ডান দিকের কোড মিলিয়ে মিলিয়ে 1 2 2 3 1 3 লাইন করে করে চেক করবো। তাহলে দেখো এখানে এই 2 আর 2টা কমন, এবার এখানে যেহেতু 2 আর 2 কমন, ফার্স্ট আর থার্ড লাইনে কমন কি আছে, আর এবং আর, তার মানে 2 মানে আর, এটা আমরা বুঝতে পারলাম। আবার দেখো সেকেন্ড আর থার্ড লাইন 7 এবং 7 এর মধ্যে রয়েছে কি কি, অরেঞ্জ এবং অরেঞ্জটা আছে। এবার দেখো যে আমাকে জানতে হচ্ছে সাওয়ার মানে কি, এবার দেখো লাস্ট লাইনে 6 নম্বরটা এক্সট্রা ফাঁকা পড়ে আছে, আবার এদিকেও শুধু সাওয়ারটা ফাঁকা পড়ে, তার মানে বলতে পারি তো 6 ইকুয়াল টু সাওয়ার, মানে আমি সমস্ত কোডগুলোকে স্টেপ বাই স্টেপ ক্যান্সেল করতে করতে গেলাম, করে আমার যেটা ফাঁকা পড়ে থাকবে সেটাকে অ্যান্সার করলাম। এবং আরআরবি এনটিপিসি তে এইটুকু ছোট অঙ্কই দেওয়া হয় এবং ইট ক্যান বি কল্ড অ্যাজ এ ইজি প্রবলেম, কিন্তু একটু ভুল করলে, একটা মিস করলে টাইম বেশি যেতে পারে কিংবা ভুল হতে পারে, খুব সাবধান। তো সেই কারণে এখানে সাওয়ার যে কথাটা আছে তার কোডটা হচ্ছে, করসপন্ডিং কোডটা হচ্ছে অপশন সি বা 6। ক্লিয়ার? আবার এখানে একটা কোড আছে, একটা জাস্ট প্লেন কোডিং ডিকোডিং, এখানে কি বলছে দেখিনি, MOTHER মাদার, তাকে কোড করা হয়েছে JRQKBU দিয়ে। কিভাবে কোড হয়েছে একবার দেখে নিতে চেষ্টা করি। এম থেকে জি, তাহলে কিভাবে হয়, জে থেকে KLM +3, আবার ও থেকে আর পিছিয়ে আসছে কিন্তু, ও থেকে আর কিভাবে হচ্ছে, মানে এগিয়ে যাচ্ছে, PQR +3, টি থেকে কিউ, এটা কিন্তু আবার এগোচ্ছে না, পিছোচ্ছে, কিভাবে হচ্ছে, কিউ এর পরে RST মানে এখানে -3, এইচ কে এটাও কিন্তু আবার কি হচ্ছে, এগিয়ে যাচ্ছে, এইচ থেকে কিন্তু সরি IJKL, তাহলে এইচ এর পরে হচ্ছে কি হচ্ছে IJK, মানে এখানে কত হচ্ছে +3, ই থেকে বি, ই থেকে বি তে কি হচ্ছে -3, এবং আর থেকে ইউ, আর থেকে ইউটা কিভাবে হচ্ছে STU মানে হচ্ছে +3, ওকে। তাহলে এবার দেখো এখানে এম থেকে জে, আচ্ছা এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, এম থেকে যেটা -3 হওয়ার কথা এটা +3 নয়, কারণ দেখো জে পরে KLM, তার মানে জে থেকে 3 ঘর গেলে এম হয়, তো এখানে -3 কিভাবে হচ্ছে, -3 +3
-3 +3, আর প্রত্যেকটা স্টেপ অনুযায়ী মানে একটা -3 একটা +3 চেঞ্জ, আবার একটা -3 চেঞ্জ, আবার একটা +3, এইভাবে স্টেপ বা একটা অন্তর অন্তর একটা অন্তর অন্তর চেঞ্জ হয়েছে। মানে এত করছিলাম +2 +2 +2 +1 +1 +1, কিন্তু এটা একটু ডিফারেন্ট এবং একটু ট্রিকি, এর এটাকে আমরা টাফ প্রবলেম বলতে পারি বা মডারেট প্রবলেম বলতে পারি, যে আমার টাইমটা ওয়েস্ট করা একটু বেশি। মানে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এভাবে চেক করতে হচ্ছে। তো আমরা সেম লজিক ব্যবহার করে আমরা এই প্রিন্সিপালকেও কোড করতে পারি। PRIN CIPAL, কি করতে হবে দেখো, প্রথমটা এবং শেষটা মনে রাখো, -3 +3 দিয়ে শুরু করতে হবে, +3 -3 দিয়ে কিন্তু নয়। তাহলে -3 দিয়ে শুরু যদি করি, পি থেকে -3 করলে কিভাবে হয়, এম যদি দিয়ে শুরু করি তাহলে NOP, তাহলে এখানে আমরা পি এর জায়গায় এম বসাতে পারি। এবার লেটস ফাইন্ড আউট যে এম দিয়ে শুরু হওয়া অপশন কোনগুলো আছে। সেই গ্রাউন্ডে অপশন বিটা আমার এখানেই বাদ চলে যায়। এইভাবে কিন্তু অপশনটাকে এলিমিনেট করতে হয়। এবারে আর থেকে +3 আসবো, কিভাবে হবে, STU MU, তাহলে MU কোথায় কোথায় আছে, একমাত্র এখানে আছে, বাকি আর কোথাও নেই। আমার অঙ্ক এখানেই শেষ, আর বাকিটা আমার চেক করতে হবে না। এটাই মজা। মানে অন্য পরীক্ষাতে তোমাকে লাস্ট পর্যন্ত গিয়ে দেখতে হয়, কিন্তু এখানে টাইম যেমন কম, তোমাকেও কিন্তু সেরকমই দেওয়া হবে, তোমাকে শুধু মাথাটাকে খাটাতে হবে। যে পরীক্ষা হলে বসে আমি এইটুকু চেক করে অপশনটা বাদ দিতে, আমার তো অপশন করে দেখাতে বলছে না। ডেসক্রিপটিভ পরীক্ষা নয় এটা, ICDS পরীক্ষার মেন নয়, বা মিসেলিনিয়াস পরীক্ষা মেন নয়, আমাকে রিজনিংটাও করে দেখাতে হবে তা কিন্তু নয়। আমাকে সলভ করতে হবে, যে তুমি পাশের ছেড়ে দেখে করো, মোবাইলে SMS নিয়ে গিয়ে করো, কিংবা নিজের বুদ্ধিমত্তা করো, টাইমের মধ্যে করতে হবে। সো অপশন সি ইজ কারেক্ট। আর কিন্তু আমার দেখা দরকার নেই, চেক করি একটা জাস্ট র্যান্ডম। এলটা আমাকে বলেছিল লাস্টে প্লাস, এবার দেখো আবার একটা প্লাস, মানে এটা হচ্ছে কত হলো, -3 হলো, এটা +3 হলো, আবার একটা -3 আমরা যেতে পারি। তাহলে আই থেকে যদি আমরা -3 যাই, এফ থেকে দেখো এইচ আই, তাহলে এখানে আমার এফ হচ্ছে, দেখো এমইউ এফই ছিল, মানে আমার উত্তরটা ঠিক দিকেই এগোচ্ছে, আমি কোনো ভুল করিনি। ক্লিয়ার? এইটা হচ্ছে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে অপশনটাকে এলিমিনেট করতে হবে। মানে অপশন, 4টে অপশন এই জন্যই দেওয়া হয় যে আমরা যদি অপশন দেখে উত্তর করতে পারি, তাতে কিন্তু কোনো দোষ নেই। যে উত্তর থেকে ব্যাখ্যা করে অপশন করলাম, তাতে কিন্তু কোনো দোষ নেই, কেউ কোনো দোষ দেবে না, নাম্বারটা পেলেই হলো। নেক্সট। এবারে বলছে দেখো যে সিলেক্ট দ্য অল্টারনেটিভ দ্যাট শোজ আ সিমিলার রিলেশনশিপ দ্য গিভেন পেয়ার। ইয়ার্ন হচ্ছে ফেব্রিক, ইয়ার্ন মানে হচ্ছে এক ধরনের ঘাস, সেখান থেকে এক ধরনের সুতো তৈরি হয় বা ফেব্রিক। ওকে, তাহলে এবার মানে কি থেকে কি তৈরি হয় এটা আমার জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে রুট থেকে ট্রি হতে পারে, না হওয়ার কিছু নেই। হার্ট থেকে বডি তৈরি হয় না, ইঙ্ক থেকে পেন হয় না, ইঙ্কের পেনের ভেতরে ইঙ্ক থাকে। কিন্তু দেখো প্রপারলি মেটাল সোর্ড, দেখো রুট থেকে ট্রি বলার থেকে সিড থেকে ট্রি হলে বরং সেটা বেটার হতো, কারণ রুটটা ট্রি একটা পার্ট। তো এবার দেখা দেখো মেটাল থেকে সোর্ড তৈরি হচ্ছে, লাইক কি ইয়ার্ন থেকে হচ্ছে, মেটাল থেকে তৈরি হচ্ছে। গ্রাউন্ডে অপশন সিটা হচ্ছে কারেক্ট আনসার। এবার এখানে কোড দিয়েছে, বলছে রেলওয়ে ইকুয়ালস টু 24 7 15 18 19 7 31। এবার এখানে দেখো 31 পর্যন্ত আমাদের তো কোনো কোড নেই। এবার একটা কথা মাত্র, যে কোড নেই ঠিক কথা, কিন্তু হচ্ছে কোন লজিকে। যদি মনে করি আজকে আমরা যে আমার এখানে এ মানে কত, এ মানে হচ্ছে 1, কিন্তু এখানে এটা কোড করেছে দেখো 7, মানে +6 করে করতে পারে না। আবার চেক করি, ওয়াইটা হচ্ছে গিয়ে আমার 25 নর্মালি, কারণ জেড 26, তো তার সঙ্গে যেই +6 করব কত হচ্ছে 31 না। তাহলে এখানে নর্মাল যে কোডটা, মানে ওই যে আমরা যে কোডটা ব্যবহার করতাম ছোটবেলায়, EJOTY, মানে 1 থেকে 26 যে কোডটা, প্রত্যেকের সঙ্গে +6 করে করে চেক হয়ে যাচ্ছে। তাহলে আমরা নর্মাল যে কোড, নর্মাল যে অ্যালফাবেটিক্যাল ভ্যালু, তার সাথে তো আমরা চেক করতে পারি। তাই লিখে নিয়ে যাবে অ্যালফাবেটিক্যাল ভ্যালুটা, CFILORUX, এটা আমাদের কোড। সি কত, 3 6 9 12 15 18 21 24, আমরা এইটা দেখেই কোড করব। তাহলে এখানে চেয়েছে কত, স্টেশন, স্টেশনের কোড কত, আর এর পরে কত হচ্ছে PQRS, মানে আর হচ্ছে 19, মানে 19 এর বদলে তার সঙ্গে 6 যোগ করলে কত হয় 25। ঠিক আছে, এবার দেখো এন, এন হচ্ছে 14, তাহলে 14 সঙ্গে 7 যোগ করলে, 6 যোগ করলে কত হয় 20।
এবার লেটস ফাইন্ড আউট যে 25 আর 20 দিয়ে কোন কোনগুলো আছে। অপশন বি রয়েছে এবং এবং অপশন ডি রয়েছে, তাহলে অপশন এ আর সি আমার এখানেই বাদ, আমার দরকার নেই তাদেরকে কোনো। এবার চেক করি টি কত হচ্ছে, টি হচ্ছে আমার কত হয় না আর এস টি মানে হচ্ছে গিয়ে 20। টি যদি 20 হয় তাহলে টি এখানে কত হবে 26, 25 এর পর 26 দুটোতেই আছে, আমি এখানে ম্যাচ করাতে পারছি না। সো এবারে দেখো চেক করতে হবে এটা কত আছে, এ হচ্ছে 1, 6 যোগ করলে কত 7, তাহলে 25, 26, 7 কোথায় আছে, 25, 26, 7 এখানে আছে, হেন্স অপশন ডিটাও ভুল হয়ে গেল, কারণ এখানে 25, 26, 8 ছিল। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আমাকে আর করতে হবে না। তাহলে এইভাবে আমাকে বুঝতে হবে যে এখানে 3 স্টেপে অঙ্কটা হলো। আমরা অন্যান্য পরীক্ষাতে টিসিএস বলো ব্যাংক বলো সেখানে কিন্তু দেখেছি যে আমরা শুধু অ্যালফাবেট গুলো পাশাপাশি বসিয়ে বা যোগ করে পাওয়া যাচ্ছে, এখানে একটা স্টেপ এক্সট্রা গেল, এবং এবং আমরা এটা কি বলবো, আমরা এটাকে শক্ত অঙ্কই বলবো, কারণ আমাকে অ্যালফাবেটটা মনে করতে হচ্ছে, তাকে 6 দিয়ে অ্যাড করতে হচ্ছে, তারপরে আবার একটা কোড খুঁজে সাইমালটেনিয়াস কোড বসিয়ে তাকে সলভ করতে হচ্ছে। সো ইট উইল টেক টাইম। এবার যখন টাইম আমাকে খরচা হবে সে অঙ্কটা আমার টাইম বেশি লাগা মানে শক্ত অঙ্ক। কিভাবে হলো দ্যাট ডাজন্ট ম্যাটার। এই অঙ্কগুলো একটুখানি প্র্যাকটিস করবে ফার্স্ট, যদি মেথডটা হয় ওইটা কোডে লেখা থাকে তার মানে জলদি, তাহলে আমার জলদি সলভ করতে পারবো, না হলে পারবো না। ওকে, তাই হবে অঙ্কটা বোঝা গেছে। তো পরের অঙ্কটা দেখো, আমাদের নর্মাল যে মেথডটা রয়েছে, মানে যে মেথডে আমরা করতাম আর কি, ওই মানে যে যে কোড দেওয়া আছে সেখান থেকে দেখে 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 বসানো, সে অঙ্ক পরীক্ষায় এসছে। বলছে পার্ক ইকুয়ালস টু এত, ব্ল্যাক এন্ড ইকুয়ালস টু এত, 7317896 মানে কত, মানে উল্টে দিয়েছে আর কি। এখান থেকে লিখি 17896। এখান থেকে আমরা কিভাবে পাচ্ছি, 7 বলতে কি বুঝি, 7 বলতে বুঝি সি, 3 বলতে বুঝি হচ্ছে এখানে আর, দেখো এই যে আর মানে হচ্ছে 3, 1 মানে 1 মানে এখানে বুঝি হচ্ছে এ, 7 বলতে সি বুঝি, 8 বলতে আমরা এখানে কে বুঝি, 9 বলতে আমরা এখানে বুঝি হচ্ছে এল, এবং 6 বলতে আমরা এখানে বুঝি হচ্ছে ই। সি আর ই সি কে এল ই ক্র্যাকল, তাহলে অপশন ডি হচ্ছে আনসার। মানে এটা যেমন পরীক্ষাতে আসতো ঠিক তেমনই, মানে সোজা অঙ্ক, শক্ত অঙ্কে ভিড়েও কিন্তু সোজা অঙ্ক থাকে। আমার রেলের সমস্যাটা কোথায়, যে শুধু 30টা রিজনিং একসঙ্গে থাকে না, জাম্বল আপ করে দেওয়া থাকে, মানে সেখানেই সমস্যাটা বেশি। যে 30 খানা রিজনিং একসঙ্গে পেয়ে গেলাম ব্যাংকের মতো, সেটা কিন্তু করাটা অনেকটা সহজ হয়, যে মাথাটা এক জায়গায় থাকে। কিন্তু এখানে একবার অঙ্ক, একবার জিকে, একবার রিজনিং করতে করতে কিন্তু পাজলড হয়ে যাবে, সেই জায়গায় কিন্তু ভুল বেশি হয়। তাই সাবধানে এগুলো করবে, একটা এদিক ওদিক হয়ে গেলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। ওকে, আচ্ছা, এবারে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি বলে দিই, এই অঙ্কগুলো কিন্তু একটু ঠান্ডা মাথায় করা দরকার, কারণ অঙ্কগুলো আমরা ভুল ভাবতেও পারি। তো এই জায়গাটা একটু সাবধানে করতে হবে। বলছি টি ইজ গ্রিন, কফি ইজ ব্রাউন অ্যান্ড মিল্ক ইজ হোয়াইট। ওকে, তাই টি বলছে গ্রিন, কফি ইজ ব্রাউন অ্যান্ড মিল্ক ইজ হোয়াইট। ওকে, বলছে মোর দ্যান হাফ অফ দ্য টাউন লাইকস টি, তাহলে বলতেই পারি মোর দ্যান হাফ অফ দ্য টাউন পিপল লাইকস গ্রিন কালার, এটুকু পরিষ্কার। আবার 3 নম্বরটাই বলছে পিপল হু লাইক হোয়াইট ডোন্ট লাইক গ্রিন, মানে যারা মিল্ক খান তারা টি পছন্দ করেন না, অ্যান্ড সাম পিপল হু লাইক ব্রাউন ডোন্ট লাইক হোয়াইট, মানে যারা আবার কফি পছন্দ করেন তারা আবার মিল্ক পছন্দ করেন না। এটা অদ্ভুত ব্যাপার, মানে যিনি কফি খান তিনি মিল্ক খান না, আবার যিনি এখানে মিল্ক খান তিনি আবার টি খান না। ওকে, তাহলে বলা আছে যে দেয়ার, এবার কনক্লুশন কি বলছে, গ্রিন ইজ মোর পপুলার ইন দ্য টাউন, অবশ্যই, কারণ কি মোর দ্যান হাফ অফ দ্য টাউন লাইকস টি, সো দ্য পিপল হু লাইকস টি দে লাইকস গ্রিন কালার। তো এখানে কনক্লুশন 1টা এখানে ট্রু বলতে পারি। আবার হচ্ছে যে দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান কফি ড্রিঙ্কার হু ডাজন্ট লাইক টি, তাহলে মোর দ্যান হাফ যখন টি খাচ্ছে বাকিরা তো মিল্ক আর কফি খাবেন, তাই তো, তাই যিনি কফি খাবেন তিনি মিল্ক পছন্দ করছেন না, আবার যিনি মিল্ক খাবেন তিনি টি পছন্দ করছেন না, কিন্তু কফির সঙ্গে টি এর কোন রকম সম্পর্ক বলে দেওয়া নেই, মানে as per the given statement। তো স্টেটমেন্টে যা আছে আমি তার বাইরে তো ভাই যেতে পারবো না। কফি খেলে মিল্ক খাবেন না এটা হতে পারে, কিন্তু মিল্ক খেলে কফি খাবেন, কফি খেলে টি খাবেন না এটা কোথাও বলা নেই এখানে। যেহেতু বলা নেই তো সেই কারণে আমি এটাকে রং বলছি। সো হিয়ার অনলি কনক্লুশন 1 follows, not the others।
তার মানে কি হচ্ছে যে মোর দ্যান পপুলেশন টি পছন্দ করছেন, তার গ্রিন কালার পছন্দ করলেন। আবার বাকিরা কি করছেন যে যিনি কফি খান তিনি আবার মিল্ক খান না, হতেই পারে। আবার যিনি মিল্ক খান তিনি আবার টি খান না, কিন্তু কফি আর টি এর মাঝে কোনো রকম সম্পর্ক কিন্তু স্টেটমেন্টে বলা নেই। এবং আমাদের এটাই করতে হবে, যে কথাটা স্টেটমেন্টে বলা নেই তার উপরে আমরা কোনো রকমের পাকামি করব না, কারণ এক্সট্রা ভাবার সময় বা এখতিয়ার কোনোটাই আমাদেরকে পরীক্ষা দেন না। যেহেতু দেন না, সেই কারণে এখানে কোশ্চেন 1টা ট্রু এবং বা 2টা রং। ঠিক আছে, তাই এখানে অপশন এটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, এবারে বলছে দেখো যে প্ল্যান্টস কনভার্ট লাইট এনার্জি ইনটু কেমিক্যাল এনার্জি ডিউরিং প্রসেস অফ দ্য ফটোসিনথেসিস। ট্রু, একদমই ট্রু, এটা একদম সাইন্টিফিক্যালি ট্রু, এটা আমরা বইতে পড়েছি, এর কোনো বিকল্প হতে পারে না। এবারে বলছে সুগার প্রডিউস ফ্রম দি ফটোসিনথেসিস বাই প্ল্যান্টস ইজ ইউজড বাই হিউম্যান বিংস অ্যাজ আ সোর্স অফ এনার্জি। আমি যদি চিনি না খাই আমার যদি সুগার হয়, তাহলে আমি যে সুগারটা প্ল্যান্ট থেকে প্রডিউস হলো তাকে যদি আমি গ্রহণ নাই করি, আমি যদি দুধ খেয়ে এনার্জি বাড়াই, তাতে ক্ষতি কি আছে? তো এখানে ইট ইজ নট সার্টেন, যেটাকে আমাকে ট্রু হতেই হবে। তাহলে এখানে আবার কি হচ্ছে যে এখানে দেখো মানে ইট ইজ ট্রু, বাট এটার এক্সপ্রেশন নয় যে আমাকে নিতেই হবে। তাহলে এখানে অপশন বি টা হচ্ছে আনসার, যে বোথ এ এন্ড বি আর বাট এ এন্ড আর আর ট্রু বাট আর ইজ নট দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ ই। মানে এখানে আমাকে খেতেই হবে তার কিন্তু কোনো মানে নেই, মানে সুগার ছাড়াও কিন্তু অন্য এনার্জির প্রচুর উৎস আছে। তো সেই জায়গাটা দেখলে মানে বলছে এ এন্ড মানে দুটোই কিন্তু ইন্ডিভিজুয়ালি ট্রু, বাট দ্য রিজন ইজ নট দ্য এক্সপ্লেনেশন অফ দি অ্যাসারশন। এই কোশ্চেন গুলোকে কেন বলা, এরকম 3-4টে কোশ্চেন পাবে। তো এরকম 3-4টে কোশ্চেন কিন্তু পরীক্ষার হলে এত ভাবা চিন্তা করার সময় নেই। যদি মনে হয় ভুল হচ্ছে, যদি মনে হয় পারছি না, তখন কিন্তু একটু একটু থেমে যেতে হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে আছে বলছে 5 বয়েজ সিটিং অন আ বেঞ্চ সাউথ ফেসিং সাউথ টু বি ফটোগ্রাফড। 5 বয়েজ সিটিং অন আ বেঞ্চ ফেসিং সাউথ। ওকে, যদি ফেসিং সাউথ হয় তাহলে এটা আমার লেফট হ্যান্ড সাইড আর এটা আমার রাইট হ্যান্ড সাইড। তারপরে অঙ্কটা করো। বলছে সচিন ইজ টু দ্য লেফট অফ রাম অ্যান্ড রাইট অফ বিন। সচিন ইজ টু দ্য লেফট অফ রাম অ্যান্ড রাইট অফ বিন। ওকে, সচিন ইজ টু দ্য লেফট অফ রাম অ্যান্ড রাইট অফ বিন, এইভাবে বলতে পারি আমি। আবার এখানে বলছে মন্টি ইজ টু দ্য রাইট অফ রাম, তাহলে মন্টি ইজ টু দ্য রাইট অফ রাম হয়ে গেল। রনি ইজ বিটুইন রাম অ্যান্ড মন্টি। তাহলে এবারে এইখানটাতে একটা কথা, যে এখানে আমি এবার দেখো টু দ্য রাইট বলেছে, তাহলে এই মন্টিকে এখানে পুট করে এই জায়গাটাতে রনিকে পুট করতেই পারি। আমাকে বলছে দেখো যে সচিন ইজ টু দ্য লেফট অফ রাম, সচিন ইজ টু দ্য লেফট অফ রাম অ্যান্ড রাইট অফ বিন, রাইট অফ বিন, এই পার্টটা আমার ক্লিয়ার। তারপরে বলছে মন্টি ইজ টু দ্য রাইট অফ রাম, তাহলে রামের রাইটে মন্টি আছে, হয়ে গেল। অ্যান্ড রনি ইজ বিটুইন রাম অ্যান্ড মন্টি, রনি রাম এবং মন্টির মাঝখানে আছে, তাহলে 5জন ছেলে সাউথ ফেসিং করে আছে, তৈরি হয়ে গেল যে মন্টি, রনি, রাম, সচিন এবং বিন। ঠিক আছে, এবার প্রশ্ন করছে হু ইজ ইন দ্য মিডল অফ দ্য ফটোগ্রাফ। মিডল অফ দ্য ফটোগ্রাফে কিন্তু এখানে বসছে কি আমার রাম, সো রাম ইজ ইন দ্য মিডল অফ দ্য ফটোগ্রাফ। হু ইজ দ্য সেকেন্ড ফ্রম দ্য রাইট ইন দ্য ফটোগ্রাফ, সেকেন্ড ফ্রম দ্য রাইট ইন দ্য ফটোগ্রাফ কে হচ্ছে না রনি, সো রনি হিয়ার ইজ দ্য আনসার। তারপরে বলছে হু ইজ সেকেন্ড ফ্রম দ্য লেফট ইন দ্য ফটোগ্রাফ, লেফট থেকে এলে কিন্তু আমি সচিনকে পাবো। ঠিক আছে, এবারে বলছে হু ইজ দ্য মোস্ট রাইট এন্ড ইন দ্য ফটোগ্রাফ। মোস্ট রাইট এন্ড বলতে কিন্তু আমাদের ছবিতে এই দিকটাকে বোঝানো হবে, যেহেতু সাউথ ফেসিং সবটা উল্টো, তাই মোস্ট রাইট বলতে কিন্তু উত্তর হবে এখানে মন্টি। মানে জাস্ট স্টেপ বাই স্টেপ সলভ করো, প্লেন একটা আনসার, এর থেকে কিন্তু বেশি কিছু জানবার নেই। ক্লিয়ার? আচ্ছা, এখানে বলছে দেখো একটা গ্রামাটিক্যাল ওয়ার্ড দেওয়া আছে, এটা কিন্তু পিওরলি ইংলিশ গ্রামার, কিন্তু যে রেলে ইংলিশ নেই, কিন্তু ইংলিশ গ্রামারকে কি করে
এখানে মানে আমাদের এখানে রিজনিং করে দেওয়া যায়, তার প্রপার এক্সাম্পল হচ্ছে রেলওয়ে এক্সামিনেশন। দেখো বলছে 5, 6, 7, 8, 9 দেওয়া রয়েছে, এটাকে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। আমি যদি গ্রামারের জ্ঞান না থাকে আমি করতে পারবো না। বলছে যে তবে এখানে একটা সেন্টেন্স শুরু হয়, একটা সাবজেক্ট দিয়ে শুরু হয়, এখানে সাবজেক্টের নাম কি আছে, লেখা আছে এস এন বোসটাকে আমি প্রথমটা বলতে পারি 6। তারপর বলছে এস এন বোস এখানে কি হবে না ইজ আ গ্রেট রাইটার, তাহলে এখানে হবে কত 9। অ্যান্ড ইজ অলসো 8 আ ফেমাস ম্যাথমেটিশিয়ান 7। মানে কি হবে, আমি জাস্ট ইংলিশ গ্রামার অনুযায়ী স্টেপ বাই স্টেপ আমাকে সলভ করতে হলো। কিভাবে করলাম, এস এন বোস প্রথমে এলো, ইজ আ গ্রেট রাইটার, আমি এখানে ফেমাস ম্যাথমেটিশিয়ান করতে পারতাম কিন্তু এখানে ইজ বা আর কিছু দেওয়া নেই, তাই আমি এটাকে আগে পুট করতে পারছি না। এস এন বোস নাম্বার 6 ফার্স্টে এলো, ইজ আ গ্রেট রাইটার নাম্বার 9টা তারপরে এলো, তারপরে অ্যান্ড বসলো, অ্যান্ডটা এলো 5-এ, তারপরে এলো ইজ অলসো 8 নম্বরটা এলো, ইজ অলসো, তারপর 7 নম্বরটা লাস্টে ফেমাস ম্যাথমেটিশিয়ান, মানে সত্যেন্দ্রনাথ বোস একজন গ্রেট রাইটার অ্যান্ড অলসো আ গ্রেট ম্যাথমেটিশিয়ান, এইটুকু এখানে বলে দেওয়া আছে। তার মানে এখানে 69587 69587 এটা কিন্তু অন্য কোনো পরীক্ষাতে পাওয়া যায় না। এই প্যাটার্নটা একমাত্র ক্যাট জাতীয় পরীক্ষাতে আসে এবং রেলওয়েতে আসে। মানে রেলওয়ে বিগত বছর যখন এমনি হাতে অপশন এমসিকিউ পরীক্ষা হতো ওএমআর শিট ভরে, তখন কিন্তু এইসব আসতো না। এই অনলাইন পরীক্ষাটা যে বছর থেকে শুরু হয়েছে, মানে বিগত রেলওয়ে পরীক্ষাটা আরআরবি এনটিপিসি 2015, সেই বছরে কিন্তু এই কোশ্চেন গুলো অনেকগুলো এসছে, মানে বিভিন্ন শিফটে এসছে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জাতীয় কোশ্চেন কিন্তু ইংলিশ নেই বলে একদম ইংলিশ পড়বো না তা কিন্তু নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার তুমি যদি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করো, এটা কিন্তু বাংলা গ্রামার হিসেবে আসবে। তো এবার এটা তোমাদের ব্যাপার যে আমরা একদম গ্রামার পড়বো না। আচ্ছা, এবারে বলছে মালিনী সেড রোহিত ইজ মাই মেটারনাল আঙ্কেলস মাদার ইন লজ অনলি সন। খুব ভালো কথা। তাহলে বলছে মাই মেটারনাল আন্টস, মানে হচ্ছে এখানে মালিনীর মেটারনাল আন্ট, মানে মালিনীর একজন মা আছেন, তার একজন ভাই রয়েছেন মামা, তার এক স্ত্রী রয়েছেন, মানে এই যে সেই মেটারনাল আন্টির মাদার ইন ল, সেই আন্টির মাদার ইন ল বলতে হচ্ছে মালিনীর মায়ের মা, তাকেই বোঝানো হবে। অনলি সন, তাহলে মালিনীর মায়ের অনলি সন বলতে হচ্ছে মালিনীর মামা, তার ছেলে কি না রোহিত। আমাকে বলা হচ্ছে মিলিয়ে দিই, রোহিত ইজ মাই মেটারনাল আন্টস মাদার ইন লজ অনলি সন। তাহলে মাই মেটারনাল আন্ট মানে মালিনীর মামি, মেটারনাল আন্ট মানে মালিনীর মা, তার এক ভাই আছে মালিনীর মামা, মালিনীর মামা স্ত্রী, তার কথা বলা হয়েছে, মানে এইটুকু হচ্ছে মাই মেটারনাল আন্ট হলো আমার এইটুকুটা। ক্লিয়ার? তারপর বলছে তার মাদার ইন ল, মানে মালিনীর মামির মাদার ইন ল, মানে মালিনীর মায়ের মাই তো হচ্ছে মালিনীর মামির চুরি। তাহলে এখানে এই জায়গাটা আমার এখানে কমপ্লিট হলো, মাই মাদার ইন লজ অনলি সন। তাহলে মালিনীর মায়ের যে মা, তার অনলি সন কি হতো, মালিনীর মামাই হবেন। তাহলে অনলি সন তার ছেলে হচ্ছে রোহিত, মানে মালিনীর মামার ছেলে হচ্ছে রোহিত। তাহলে হাউ ইজ মালিনী রিলেটেড টু রোহিত? জাস্ট কাজিন, মানে মালিনী আর রোহিত মানে রোহিত হচ্ছে মালিনীর মামার ছেলে, এটুকু জানতে চাওয়া হয়েছে। স্টেপ বাই স্টেপ একটা, মানে এগুলো ভেরি ইজি, মানে আমরা সব দেখলাম একটা বড় অঙ্ক, আবার এখানে সহজ অঙ্ক কিন্তু দেখলাম। এখানে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই, সহজ শত সব মিলিয়ে প্রশ্ন হয়। ওকে, আচ্ছা, তো এটা আজকে আমাদের এখানে লাস্ট অঙ্ক। আমরা এটাকে দেখি যে কি বলতে চাইছে। এই অঙ্কগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় পরীক্ষায় দেখেছি, আমরা ক্লাসও করেছি, এবং এই অঙ্কটা কিন্তু রেলে দুটো করে আসে, মানে যদি আমরা অঙ্ক দেখি তার মধ্যে কিন্তু দুটো অঙ্ক এরকম পাবো। তো বলছে একটা ছবি দেখে বলছে যে এই ত্রিভুজের ছবিটা যারা চা পছন্দ করেন তারা, গোল ছবিটা যারা কফি পছন্দ করেন তারা, এবং আয়তক্ষেত্র বা রেক্টাঙ্গেল ছবিটা হচ্ছে যারা ওয়াইন পছন্দ করেন তারা। তাদের মধ্যে থেকে আমাকে এখানে দেখতে হবে কি হচ্ছে। বলছে হাউ মেনি পার্সনস হু টেক টি এন্ড ওয়াইন বাট নট কফি। টি এবং ওয়াইন, মানে এখানে ত্রিভুজ আর আয়তক্ষেত্রের মধ্যে কারা আছেন কিন্তু কফির মধ্যে নেই। তাই ত্রিভুজ এবং আয়তক্ষেত্রের মধ্যে আছেন দেখো 17, কিন্তু কফিটা হচ্ছে গোল হতো, মানে 15টা হলে কিন্তু কফি হয়ে যেত।
17টা কিন্তু দেখো ত্রিভুজ এবং আয়তক্ষেত্রের মধ্যে আছে, আর কিন্তু কফির মধ্যে ঢোকেনি। সো এটা বলতেই পারি যে হু টেক টি এন্ড ওয়াইন বাট নট কফি, সো 17 ইজ দ্য আনসার। আবার বলছে দেখো হাউ মেনি পার্সনস আর দেয়ার বোথ হু টেক বোথ টি এন্ড কফি বাট নট ওয়াইন। তাহলে গোল এবং ত্রিভুজের মধ্যে কারা আছে? বোথ টি এন্ড কফি বাট নট ওয়াইন। তাহলে দেখো টি এন্ড কফি গোল এবং ত্রিভুজের মধ্যে আছে একমাত্র 7, আর কিন্তু কেউ নেই। দেখো 20টা শুধু এখানে কফির মধ্যে পড়ে যাচ্ছে, 30টা আবার ম্যাচ হয়ে যাচ্ছে, 15টা আবার অল হয়ে যাচ্ছে। তো এখানে 7 নম্বর যে লোকগুলো তারা হচ্ছে টি এবং কফি খান কিন্তু ওয়াইন খান না। তাহলে এখানে 7 নম্বরটা এখানে পেলাম। এবারে বলছে হাউ মেনি পার্সনস আর দেয়ার হু টেক্স অনলি কফি। অনলি কফি মানে হচ্ছে গোলটার মধ্যে কারা আছেন যা শুধু কফি খান। দেখো এই 25 আমরা আনসার করে দিতেই পারি চোখ দেখে, বা 20 আনসার করে দিতেই পারি চোখ দেখে, কিন্তু দেখো 25 এবং 20 দুটোই কিন্তু বাইরে আছে যারা কিন্তু শুধু কফি খান। সো অ্যাড দেম, 20 + 25 = 45। দেখো তোমার এখানে ভুল করবার প্রচুর অপশন তোমাকে মানে লোভ দেখানো হয়েছে, 25ও দেওয়া রয়েছে, 20ও দেওয়া রয়েছে, তুমি যে কোনো একটা চুজ করে বেরিয়েছে বলে ভাই আমার ঠিক হয়েছে। এখন আনসার কি বেরোবে? তো তখন দেখা যাবে যে 45 ইজ দ্য আনসার। কেন না, দেখো আমাকে শর্তটা পূরণ করতে হবে যে শুধু কফি খান। এখানে 25টাও শুধু কফি খান, 20ও শুধু কফি খান, হোয়াই নট অ্যাড দেম। 45 জন বা 45 নাম্বার এত লোক শুধু কফি খান, তো 45 ইজ দ্য আনসার। ক্লিয়ার? এই হচ্ছে এই ছবিটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে এরকম সমস্ত প্রবলেম, আরো প্রচুর প্রবলেম নিয়ে আসবো, আরো ট্রিকি প্রবলেম নিয়ে আসবো। আজ তো ট্রিকি প্রবলেম দেখাইনি, আমরা শুধু বেসিক প্রবলেম করেছি। তো এবার তো শুধু এই বেসিক প্রবলেম গুলোর দিকে তাকিয়ে আমরা বলতে পারলাম যে কি কি ধরনের প্রশ্ন পরীক্ষা এলো, কি কি এলো না। তো সেইগুলো করে তোমার প্র্যাকটিস করতে থাকো। আবার নেক্সট যখন ক্লাস হবে, আমরা তখন নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব যে অন্য প্রবলেম গুলোকে এখানে আনার। ঠিক আছে? টিল দ্যাট, থ্যাংক ইউ।